Assalamu alaikum viewers, welcome back to my channel. Reading, most important for the student. অনেকে জানে না কিভাবে তারা রিডিং করবে, আর এইটা না জানার জন্য রিডিং করার পরেও তারা ঠিকভাবে অর্থটা উদ্ধার করতে পারে না। তো আজকে আমরা দেখব যে কিভাবে একজন স্টুডেন্ট রিডিং করলে তার পারপাসটা সার্ভ হবে এবং সে পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবে তার রিডিং এর বিষয়বস্তু কি। তো কথা না বাড়িয়ে আমরা টপিকে যাই। তো রিডিংটা হচ্ছে দুই ধরনের হয়, একটা সাইলেন্ট রিডিং এবং একটা লাউড রিডিং। তো বাসায় বা শ্রেণীকক্ষে আমরা কিন্তু লাউড রিডিং করতে পারি, সাইলেন্ট রিডিং করতে পারি, কিন্তু যখন আমরা পরীক্ষার হলে বসবো তখন কিন্তু আমাদের লাউড রিডিং করলে চলবে না। সুতরাং পরিবেশ মেইনটেইন করে আমাদের এই রিডিং এর সাইলেন্ট আর লাউড এই দুইটা অ্যাপ্লাই করতে হবে, যে কোথায় আমরা সাইলেন্ট রিডিং করব, কোথায় লাউড রিডিং করব। অনেক বাচ্চাদের দেখা যায় যে পরীক্ষার হলে গুনগুন করে তারা রিডিং করছে, তো এই অভ্যাসটাও খুব খারাপ। সুতরাং পরিবেশ মেইনটেইন করে আমাদের রিডিং করতে হবে। আমরা লাউড রিডিং করব নাকি সাইলেন্ট রিডিং করব। তো লাউড রিডিং ইংরেজি ভাষার জন্য, ইংরেজি ভাষার উপর একটা ভালো দক্ষতা আনার জন্য লাউড রিডিং এর কোনো বিকল্প নেই। কারণ লাউড রিডিং করলে তখন আমাদের স্পিকিং এর যে ইনার্শিয়া, টর্পিডিটি, এগুলো রিমুভ হয়ে যাবে। যখন আমরা বেশি বেশি লাউড রিডিং করব আমাদের মুখের জড়তা কাটবে এবং আমরা ইংরেজি স্পিকিং এ ফ্লুয়েন্সি অর্জন করতে পারবো। সুতরাং লাউড রিডিং অবশ্যই করতে হবে, কিন্তু পরীক্ষার হলে আমাদের লাউড রিডিং চলবে না, সাইলেন্ট রিডিং করতে হবে। সাইলেন্ট রিডিং না করলে এক্সামিনার হয়তো হল থেকে বের করেও দিতে পারে বা যে কোনো ঝামেলায় পড়তে হতে পারে। সুতরাং আমরা রিডিং সম্পর্কে জানবো যে আমরা কিভাবে রিডিং করলে, কি প্রক্রিয়ায় এগিয়ে গেলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারবো বা ভালো আউটপুট বা রেজাল্টটা পাবো। প্রথমত আমরা দেখি যে রিডিং হচ্ছে দুই প্রকার, লাউড রিডিং, সাইলেন্ট রিডিং। তো এই সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা দেখব যে রিডিং করার আগে আমাদের কিছু বিষয় চিন্তায় নিতে হবে, আমাদের কিছু বিষয়ে ভাবতে হবে যে রিডিংটা আমি করব কোন প্রক্রিয়ায় করব এবং পারপাসটা কি, কেন করব, এই বিষয় নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তো রিডিং করার আগে প্রথমেই আমাদের যেটা ভাবতে হবে যে প্রথমে আমরা এইগুলো আগে মনের মধ্যে ভেবে নেব যে রিডিং, আমি যে প্যাসেজটা, যে প্যারাগ্রাফটা বা যে টেক্সটটা আমি পড়ছি সেই টেক্সটটার পয়েন্ট অফ ভিউ কি, পপটা জেনে নেব আগে যে পয়েন্ট অফ ভিউ কি হবে, এইটা আমি মনে মনে গেস করে নেব। তারপর ক্যারেক্টার গুলো মনে মনে গেস করে নেব। তারপর থিম গুলো কি কি আছে বা থিম, সেন্ট্রাল থিমটা কি আছে, এই সেন্ট্রাল থিম সম্পর্কে মনে মনে চিন্তা করে নেব যে আমাদের পয়েন্ট অফ ভিউ, ক্যারেক্টার, থিম, এই বিষয়গুলো মনের মধ্যে আগেই গেঁথে নেব আমরা, যে আমরা যখন পড়তে যাব যে এই বিষয়গুলো যাতে আমাদের মনের মধ্যে টাচ করে যায়, তাহলে আমরা কিন্তু সহজেই এই প্যাসেজ বা প্যারাগ্রাফ বা ওই টেক্সটার মধ্যে ঢুকতে পারবো। এরপরে আমরা যেগুলো দেখি যে আমাদের শক্তিশালী রিডিং এর যে স্ট্রং যে এলিমেন্টস গুলো, সেই এলিমেন্টস গুলো সম্পর্কে জানবো। যে রিডিং এর শক্তিশালী যে এলিমেন্টস আছে তার মধ্যে কন্টেক্সচুয়াল ক্লুজ, ইনফারেন্স, স্কিমিং, স্ক্যানিং। তাহলে এই যে চারটা এলিমেন্টস আমরা দেখি যে কন্টেক্সচুয়াল ক্লুজ, ইনফারেন্স, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। তো এই চারটা উপাদান আমরা কিভাবে অ্যাপ্লাই করব রিডিং করতে গেলে, আর কেন আমাদের অ্যাপ্লাই করে তার পারপাস সার্ভ করতে হবে,
এই বিষয়ে আমরা জানবো এখন। তো শুরুতেই আমরা দেখি যে কন্টেক্সচুয়াল ক্লুজটা কি। তো একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ বা যে কোনো একটা টেক্সটের পর কিছু প্রশ্ন দেয়া থাকতে পারে, কিছু অল্টারনেটিভস দেয়া থাকতে পারে, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়া থাকতে পারে। তো এই যে একটা প্যাসেজ দেওয়ার পর যত কিছুই দেয়া থাক, সেটা এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক বা একটা প্রশ্ন হোক বা অল্টারনেটিভস হোক, এই সবগুলোই হচ্ছে আমাদের কন্টেক্সচুয়াল ক্লুজ। এই কন্টেক্সচুয়াল ক্লুজ গুলো ধরে ধরে আমরা যদি প্যাসেজটা পড়ি, তাহলে কিন্তু আমরা সহজেই আমাদের পারপাসটা সার্ভ করতে পারবো, আমাদের উদ্দেশ্য সফল করতে পারবো। তাহলে কন্টেক্সচুয়াল ক্লুজ গুলো যে কোনোটা হতে পারে, যে কোনো একটা, ইট মে বি আ ওয়ার্ড অর ইট মে বি আ সেন্টেন্স। এটা একটা সেন্টেন্স হতে পারে অথবা যে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড হতে পারে। তো সাপোজ আমরা যদি ধরে নেই যে অ্যারোগেন্ট একটা শব্দ, এই শব্দটা একটা প্যাসেজে আছে। তো এই প্যাসেজের এখন এই প্যাসেজের যে অ্যারোগেন্ট শব্দটা দেয়া আছে, এই অর্থটা এখন আমাদের বের করতে হবে যে এই প্যাসেজে অ্যারোগেন্ট শব্দের অর্থটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, নেগেটিভিটি অর্থে ব্যবহৃত হয়েছে নাকি পজিটিভ অর্থে ব্যবহৃত হয়েছে, এই বিষয়টা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখন কি করতে হবে যে আমরা অ্যারোগেন্ট শব্দটা যেখানে প্যাসেজে আছে এই শব্দটা আগে খুঁজে বের করতে হবে। তাহলে এইটা আমরা কোন প্রক্রিয়ায় খুঁজবো? এইটা আমরা যে প্রক্রিয়ায় খুঁজবো, এই প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে যে আমরা কোন প্রক্রিয়ায় খুঁজবো। তাহলে প্যাসেজে আমরা অ্যারোগেন্ট শব্দটা কিভাবে খুঁজবো, কোন প্রক্রিয়ায় খুঁজবো? তাহলে আমরা এই অ্যারোগেন্ট শব্দটা প্যাসেজে খুঁজে বের করার জন্য আমরা স্কিমিং করব। স্কিমিং হলো দ্রুত পড়ে যাওয়া। আমাদের নির্দিষ্ট একটি শব্দ বা নির্দিষ্ট একটি কন্টেক্সচুয়াল ক্লুজ খুঁজে বের করার জন্য দ্রুত পঠনের নামই হলো স্কিমিং। অর্থাৎ আমরা যে ওয়ার্ডটা, যে ইনফরমেশনটা ফাইন্ড আউট করব, ওই ইনফরমেশনে গিয়ে আমরা আমাদের স্টপেজ দিব। যে আমরা যখন একটা প্যাসেজের যে জায়গায় আমরা যদি মাঝখানে অথবা শেষের দিকে যেখানেই আমরা এই অ্যারোগেন্ট শব্দটা পাবো, আমরা কিন্তু ওইখানে স্টপেজটা দেব। অর্থাৎ প্রথম থেকে আমরা যতক্ষণ না পর্যন্ত এই অ্যারোগেন্ট শব্দটা এই প্যাসেজে বা প্যারাগ্রাফ বা টেক্সটে খুঁজে না পাবো, ততক্ষণ কিন্তু আমরা দ্রুত পড়ে যাব। যখনই আমরা এই অ্যারোগেন্ট শব্দটা খুঁজে পাবো, তার ওই লাইনটা আমরা সুন্দর করে এবং তার আগে পরে লাইনটা আমরা সুন্দর করে পড়বো। তার আগে কিন্তু আমাদের দ্রুত পড়ে যেতে হবে। এই দ্রুত পড়ে যাওয়াটার নামই হলো স্কিমিং। সুতরাং স্কিমিং এ আমরা খুব কম সময় দিয়ে আমরা পড়ে যাব। স্কিমিং এর জন্য সময়টা খুবই স্বল্প দিতে হবে, কারণ আমরা স্কিমিং করি কোনো নির্দিষ্ট একটি সেন্টেন্স অথবা কোনো নির্দিষ্ট একটি ইনফরমেশন অথবা কোনো নির্দিষ্ট একটি ওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য আমরা স্কিমিংটা করি। তাহলে স্কিমিং করব আমরা ওই বিষয়গুলোতে যখন আমরা দেখব আমাদের নির্দিষ্ট কোনো একটা ওয়ার্ড, নির্দিষ্ট কোনো একটা ইনফরমেশন অথবা সেন্টেন্স খুঁজে বের করতে হবে, কোনো সেন্টেন্সের অর্থ খুঁজে বের করতে হবে ওই প্যারাগ্রাফ বা প্যাসেজে, তখন আমরা কিন্তু স্কিমিং করব। অর্থাৎ স্কিমিং করার তখন প্রয়োজন হবে। আর যদি আমরা ধরে ধরে আস্তে স্লোলি পড়তে যাই, তাহলে স্লোলি পড়লে আমাদের যেটা হবে সেটা টাইম কিল হবে। আমাদের পরীক্ষায় আমরা টাইম কিল করে ফেলবো। তখন আমরা অন্যদিকে টাইম ম্যানেজ করতে পারবো না। সুতরাং এই ইনফরমেশন খুঁজে বের করার জন্য বা যে কোনো একটা ওয়ার্ড সেন্টেন্স খুঁজে বের করার জন্য স্কিমিং এর গুরুত্ব অত্যন্ত বেশি। স্ক্যানিংটা আমরা কিভাবে করব? তাহলে একটা প্যাসেজ কখন আমরা স্ক্যানিং করব আর কিভাবে স্ক্যানিং করব, স্ক্যানিং এর জন্য আমরা কত সময় ব্যয় করব বা কিভাবে ব্যয় করব, এখন আমরা স্ক্যানিং সম্পর্কে দেখি। স্ক্যানিংটা কি? তাহলে স্ক্যানিং ইজ টু এক্সামাইন পয়েন্ট বাই পয়েন্ট। তাহলে আমরা রিডিং আ টেক্সট থ্রোলি, পুঙ্খানুপুঙ্খ একটা টেক্সট পড়ে যাওয়ার নামই হলো স্ক্যানিং। অর্থাৎ আমরা স্ক্যানার দিয়ে কি করি, ফার্স্ট টু লাস্ট ইনফরমেশনগুলো একেবারে পয়েন্ট বাই পয়েন্ট স্ক্যান করে থাকি। একটা স্ক্যানার যেরকম একটা ইনফরমেশন বা প্যাসেজ বা যে কোনো টেক্সট ফার্স্ট টু লাস্ট
ওয়ার্ড বাই ওয়ার্ড স্ক্যান করে থাকে, ঠিক সেরকম করেই স্ক্যানিং এর কাজ করতে হবে, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট এই স্ক্যানিংটা করতে হবে। দ্রুত পড়ে যাওয়ার নাম হচ্ছে আমাদের স্কিমিং, আর স্ক্যানিংটাও আমরা দ্রুত করব, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আমরা এইটা আমাদের অর্থ বুঝে বুঝে বা আমাদের যে প্যাসেজের অর্থ বা ওই প্যারাগ্রাফ টেক্সটার অর্থটা কি হচ্ছে সেই অর্থ ধরে ধরে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে আমাদের স্ক্যানিং, অর্থাৎ কোনো ইনফরমেশনই আমরা আনটাস্ট রাখবো না, এটার নামই হচ্ছে স্ক্যানিং। অর্থটা আমরা এভাবে করতে পারি যে টু এক্সামিন পয়েন্ট বাই পয়েন্ট আমাদের এই প্যাসেজটা পড়তে হবে, পড়ে যাওয়ার নামই হলো আমাদের স্ক্যানিং। তো স্ক্যানিং আমরা কোন বিষয়গুলোতে স্ক্যানিং করতে হবে, আমাদের কোন বিষয়গুলোতে স্ক্যানিং করব। তো যদি আমরা এরকম একটা কন্টেক্সচুয়াল ক্লুজ পাই যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য টেক্সট, তাহলে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য টেক্সট এই বিষয়টা কিন্তু এই বিষয়ে যদি আমরা কোনো কিছু লিখতে যাই বা বলতে যাই, তাহলে কিন্তু পুরো প্যাসেজটা আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে, অর্থাৎ আমাদের স্ক্যানিং করতে হবে। যদি আমরা কোনো অংশ বাদ দিয়ে যাই, স্কিপ করি, তাহলে কিন্তু অনেক ইনফরমেশন গ্যাপ হবে, আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল হবে না। আমরা কিন্তু এই ল্যাক অফ ইনফরমেশনের জন্য সেন্ট্রাল থিমটা মিস করতে পারি। সুতরাং স্ক্যানিং করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে, ফার্স্ট টু লাস্ট পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে পড়তে হবে, এটার নামই হচ্ছে আমাদের স্ক্যানিং। দ্রুত পড়ে যাব আমরা, কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট এই বিষয়টার নামই আমরা বলি স্ক্যানিং। এখন আমরা দেখব যে ইনফারেন্সটা আমরা কিভাবে করব। ইনফারেন্স শব্দের অর্থ হচ্ছে অনুমান করা, গেস করা। তাহলে ইনফারেন্সটা আমরা কিভাবে করতে পারি, আমরা দেখি যে মাই কাজিন ইজ অ্যারোগেন্ট, হি থিংকস দ্যাট হি ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি অফ হিজ কাজিনস। তাহলে সাপোজ আমরা ধরে নিলাম যে অ্যারোগেন্ট শব্দটার অর্থ আমরা জানি না, তাহলে এই অ্যারোগেন্ট শব্দের অর্থ জানি না। এখন এই অ্যারোগেন্স সম্পর্কে আমাদের বা অ্যারোগেন্ট সম্পর্কে আমাদের কি করতে হবে, গেস করতে হবে, অনুমান করতে হবে। কিভাবে আমরা অনুমান করব, যে আমরা অনুমানটা করব তার আগে, অ্যারোগেন্ট এই শব্দটার আগে এবং এই শব্দের পরে যে সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো বা এই পুরো বিষয় এনভায়রনমেন্টটা আমরা কি করব, অবজার্ভ করব যে এই সেন্টেন্সের আগে, এই সেন্টেন্সের পরে এই সেন্টেন্সগুলোর অর্থ কি দেয়া আছে, অর্থ কেমন হয়, তার সাথে আমরা অনুমান করে নেব যে অ্যারোগেন্ট শব্দের অর্থ কেমন হতে পারে। যেমন এখানে আমরা দেখলাম যে মাই কাজিন ইজ অ্যারোগেন্ট, সাপোজ ধরে নিলাম যে অ্যারোগেন্ট শব্দের অর্থ আমরা জানি না, এখন আমরা অনুমান করব যে কিভাবে, মানে কেমন হবে অর্থটা। এর অ্যারোগেন্ট শব্দের অর্থটা কি আসলে নেগেটিভ টাইপের হবে নাকি পজিটিভ টাইপের হবে, এটা আমরা এখন মনে মনে গেস করে নেব। তো কিভাবে গেস করব এটা, যে হি থিংকস দ্যাট, সে ভাবে যে হি ইজ মোর ইম্পর্টেন্ট, সেই বেশি গুরুত্বপূর্ণ দেন এনি অফ হিজ কাজিনস, তার অন্যান্য কাজিনদের চেয়ে সে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যে নিজেকে একটু বেশি গুরুত্ব দেয়, বেশি আলাদা করে দেখাতে চায়, তার দৃষ্টিভঙ্গি আমরা পজিটিভ নেব নাকি নেগেটিভ নেব? অবশ্যই তার দৃষ্টিভঙ্গি নেগেটিভ। কারণ হচ্ছে অন্যকে যারা ছোট করে খাটো করে দেখাতে চায়, খাটো করে, তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু কখনোই পজিটিভ নয়, তাদের দৃষ্টিভঙ্গি হলো নেগেটিভ। সুতরাং অ্যারোগেন্ট শব্দটার যে অর্থ নেগেটিভ হবে এই বিষয়ে আমরা কিন্তু অনুমান করে নিলাম, এটা আমরা ইনফার করে নিলাম আমরা, বা ইনফারেন্স হলো এই বিষয়ে যে অ্যারোগেন্ট শব্দের অর্থ একটা নেগেটিভ অর্থ হবে, এইরকম একটা অর্থ হতে পারে। তাহলে কি রকম হতে পারে অ্যারোগেন্ট শব্দের অর্থ, আমরা মনে মনে এটাও চিন্তা করে নেব যে অ্যারোগেন্ট শব্দের অর্থ এখানে নেগেটিভ কি হতে পারে, যে অন্যদের থেকে আলাদা করে নিজেকে দেখাতে চায়, তার সম্পর্কে আমরা কি আইডিয়া করতে পারি, গেস করতে পারি। তাকে আমরা অহংকারী বলতে পারি, তাকে আমরা বলতে পারি যে সে হচ্ছে মিশুক না, অ্যামিকেবল না,
সে সে হচ্ছে গোড়া গোড়া টাইপের, বা তার মধ্যে কিছু গোড়ামি আছে, বা সে পাগল, অথবা সে এইরকম নানান নেগেটিভ অর্থ আমরা কিন্তু তার সম্পর্কে চিন্তা করতে পারি। সুতরাং এই অ্যারোগেন্ট শব্দের অর্থ যে নেগেটিভ হবে, নেগেটিভ সেন্স দিচ্ছে একটা, এই বিষয়ে কিন্তু আমাদের অনুমান অবশ্যই করে নিতে হবে। তাহলে এই অ্যারোগেন্ট শব্দের অর্থ যখন প্যাসেজে অর্থটা চাইবে, অ্যারোগেন্ট শব্দের অর্থ কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যারোগেন্ট, তখন কিন্তু আমরা আমাদের জন্য এটা ম্যাচিং করানোটা সহজ হয়ে যাবে, যে আমরা আসলে যে সেন্সটা ওখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে নেগেটিভ সেন্স। সুতরাং এখানে যদি অল্টারনেটিভস যে বিকল্পগুলো দেয়া থাকে, যে একটা শব্দের চারটা মাল্টিপল চয়েস যেগুলো দেয়া থাকে, যে অ্যারোগেন্ট শব্দের অর্থ সাপোজ মিনিংটা চেয়েছে, তাহলে চারটা মিনিং দেয়া আছে, তার মধ্যে একটা মিনিং খুঁজে বের করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। আমরা যদি চারটা অপশন একটু জাজ করি যে কোন অপশনের সাথে বেশি ম্যাচ করে, ওই চারটা অপশনের যে শব্দগুলো সেগুলোর যদি আবার নেগেটিভিটি পজিটিভিটি চিন্তা করি এবং অর্থগুলো উদ্ধার করার চিন্তা করি, তাহলে সহজেই কিন্তু আমরা এই ম্যাচ করাতে পারবো। তাহলে ইনফারেন্স একটা গুরুত্বপূর্ণ অংশ রিডিং এর জন্য, যে ইনফারেন্স করেও কিন্তু আমরা অর্থ না জেনেও, বা ওই শব্দটার বা ওই লাইনের অর্থ না জেনেও কিন্তু আমরা এই ইনফারেন্স করে কিন্তু আমরা সঠিক আনসারটা দিয়ে যেতে পারি বা দিয়ে আসতে পারি। সুতরাং ইনফারেন্সের গুরুত্ব অপরিসীম। তো এভাবে আমরা যদি রিডিংটা করতে পারি, যে একটা প্যাসেজ যদি আমরা এই কন্টেক্সচুয়াল ক্লুজ, স্কিমিং, স্ক্যানিং, ইনফারেন্স এই বিষয়গুলো ধরে ধরে যদি আমরা রিডিং করতে পারি, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে এবং আমরা ভালো আউটকাম পাবো, এবং পরীক্ষায় ভালো করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। এবং আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি কোনো ভাষা, যেমন বিশেষ করে ইংরেজি ভাষায় যদি ভালো করতে চাই, ইংরেজি ভাষায় ভালো করতে চাইলে এই বিষয়গুলোর বা এই এলিমেন্টসগুলোর গুরুত্ব অপরিসীম। ধন্যবাদ সবাইকে।